সুপ্রিয় শিক্ষার্থী, তাপগতিবিদ্যা দ্বিতীয় ক্লাসে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। তাপগতিবিদ্যার প্রথম ক্লাসে আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে বিশদ আলোচনা করেছি। সেখান থেকেই তোমাদের প্রথমে এই দুটি বিষয়ে ভাববার একটু সময় দিই। একই পরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলেও তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয় কেন, এবং তাপের সঞ্চালন তাপের পরিমাণের উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। এই দুটি বিষয়ের ব্যাখ্যা তোমরা ভাবতে থাকো আর সেই সাথে আমার ক্লাসটা উপভোগ করো, আশা করি পেয়ে যাবে। প্রথমে আসি তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল। গত ক্লাসে যেখান থেকে রেখেছিলাম যে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল নিয়ে আজকে আলোচনা করব। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ওই তাপমাত্রার 1/273.16 কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলভ্য স্থিরবিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে আমরা আন্তর্জাতিক স্কেল বলবো। এবার আসি কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের নিয়ে একটু আলোচনা করি। যদি আমরা একটি থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দুকে বি ঊর্ধ্বস্থির বিন্দু আমরা জানি ঊর্ধ্বস্থির বিন্দু মানে স্টিম বিন্দু, এবং এম কে নিম্ন স্থির বিন্দু অর্থাৎ বরফ বিন্দু। সুপ্রিয় শিক্ষার্থী, চিত্রে এখানে দেওয়া আছে ফারেনহাইট, কেলভিন এবং সেলসিয়াস স্কেলের। আমরা একটি থার্মোমিটার ধরে নিলাম যেটার ঊর্ধ্বস্থির বিন্দু অর্থাৎ স্টিম বিন্দু বি এবং নিম্ন স্থির বিন্দু অর্থাৎ বরফ বিন্দু স্টিম বিন্দু এবং বরফ বিন্দু এম। যে কোনো তাপমাত্রায় পারদ শীর্ষ যদি এস অবস্থানে, যে কোনো তাপমাত্রায় পারদ শীর্ষ এস অবস্থানে অবস্থান করে এবং এই পরিমাণ তাপমাত্রা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে এর পরিমাণ সিএফ এবং কে ধরা হয়, তাহলে তিনটি স্কেলের ক্ষেত্রেই এস এম দূরত্বগুলো কেমন হবে? আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে C-0, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে F-32 এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে K-273.16 লিখতে পারি। আবার তিনটি স্কেলের ক্ষেত্রেই বিএম দূরত্বের মান আমরা কি লিখব? 100 -0 212 -32 এবং 373.16 273.16। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের এসএম এবং বিএম ভগ্নাংশের মান সবসময় একই হবে। তাহলে তিনটি স্কেলের ক্ষেত্রেই আমরা এসএম এবং বিএম এর অনুপাতকে লিখতে পারি, কি লিখতে পারবো? তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। যেটাকে আমরা সংক্ষেপে S-M ডিভাইডেড বাই B-M লিখতে পারি। তাহলে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে S-M ডিভাইডেড বাই
বি মাইনাস এম সমান আমরা কি লিখব, সি মাইনাস 0 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই Q12 minus K minus 273.16 divided by আবার এখান থেকে আমরা লিখতে পারি C divided by 100 F minus 32 divided by 180 K minus 273.16 divided by 100 S minus M divided by B minus M, এটা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল তিনটির ক্ষেত্রেই আমরা প্রযোজ্য, এবং এটা পৃথক পৃথক ভাবে লিখলে আমরা কি লিখতে পারি এরকম, এবং S minus M divided by B minus M। এই সমীকরণকে আরেকটু সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি, S minus M divided by B minus M is equal to C by 5 is equal to F minus 32 by 9 is equal to K minus 273.16 divided by 5, এভাবেও লেখা যায়। তাহলে দেখো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, যেখানে সেলসিয়াস স্কেলের 100 ভাগ, ফারেনহাইট স্কেলের 180 ভাগ এবং কেলভিন স্কেলের 100 ভাগের সমান, অর্থাৎ আমরা যদি লিখি যে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 180 ডিগ্রি ফারেনহাইট, এটা লিখতে পারবো। তাহলে আর কি লিখতে পারবো, 1 ডিগ্রি সেলসিয়াস কার সমান হবে, 180 ডিভাইডেড বাই 100 ডিগ্রি ফারেনহাইট, অথবা 9 ডিভাইডেড বাই 5 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইটের সমান। এটা আমরা কেন করব, এই ধরনের কিছু সমস্যার সমাধান আমরা এই সূত্র দ্বারা করতে পারবো। দেখো, কোন তাপমাত্রায় কোন বস্তুর তাপমাত্রা 45 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে উক্ত বৃদ্ধির পরিমাণ কত, তাহলে সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পেলে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে। তাহলে আমরা এটা নির্ণয় করতে এই ফর্মুলা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, এই ফর্মুলাটা ব্যবহার করব। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পায় ফারেনহাইট স্কেলে, এত ডিগ্রি ফারেনহাইট। অতএব 45 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে 45 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি পরিমাণ বৃদ্ধি পাবে, 9/5 ইন্টু 45 ডিগ্রি ফারেনহাইট, অথবা কি লিখতে পারবো 81 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই ধরনের সমস্যা থাকলে আমরা এই সূত্র ব্যবহার করে, এই সম্পর্কটা ব্যবহার করে সমাধানের চেষ্টা করব। থার্মোমিটার নিয়ে যে আমাদের আলোচনা, এই থার্মোমিটারে, তরল থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। পারদ ব্যবহারের সুবিধা কি, এই বিষয়টা তোমরা ভালো করে পড়ে নিবে। তারপর আসি, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সঠিক তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ আমরা দেখালাম সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লক্ষ্য করো
এখানে এম হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, যেটা আগেই বলা হয়েছে, বি স্টিম বিন্দু, এবং এস থার্মোমিটারের নির্ণীত তাপমাত্রা। এভাবে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের বিভিন্ন তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এবার একটা প্রবলেম তোমাদের দিলাম, তোমরা এটা করার চেষ্টা করো এবং মেসেঞ্জারে এখানে কমেন্টসে অ্যান্সারটা উল্লেখ করো। এবার একটি প্রবলেম, গত ক্লাস এবং এই ক্লাসে বেশ কিছু বিষয় তোমাদের পড়ানো হয়েছে, সেখান থেকে একটি উদ্দীপক লক্ষ্য করো। উদ্দীপকটি ভালো করে পড়ে নাও, আমরা সমাধানের চেষ্টা করব। উদ্দীপকটির গতে লেখা আছে, রোদ থার্মোমিটার কেরোসিনের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে উদ্দীপক যদি তোমরা পড়ে থাকো, তাহলে গ নম্বরের সমাধানের প্রথমেই কি লিখব? দেয়া আছে, কি কি বিষয় দেওয়া আছে দেখো। আর থিটা, আর জিরো এবং আর আইস, জিরো না, আইস এবং স্ট্রিম, এই তিনটির মান দেওয়া আছে কত? 39.04 ওম, 34.45 ওম এবং 46.03 ওম। আমাদের নির্ণয় করতে হবে কি? কেরোসিনের তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে গত ক্লাসের কিছু সম্পর্ক তোমাদের প্রতিপাদন করে দেওয়া ছিল, সেখানে কেরোসিনের তাপমাত্রা কিভাবে নির্ণয়, কোন সূত্র দ্বারা নির্ণয় করতে পারবো? কেরোসিনের তাপমাত্রা নির্ণয়ের ফর্মুলা আমরা ব্যবহার করব থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু রোদ থার্মোমিটার, সেক্ষেত্রে আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই দুটি স্টিম বিন্দু ব্যবহার করে থার্মোমিটারের সমীকরণ, যেটা গত ক্লাসে করানো হয়েছে, স্টিম মাইনাস আর আইস ইন্টু 180 প্লাস 32 অর্থাৎ ফারেনহাইট স্কেলে। তাহলে নির্ণীত মান ফারেনহাইট স্কেলে হবে। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 39.04 ওম মাইনাস 34.45 ওম ডিভাইডেড বাই 46.03 ওম মাইনাস 34.45 ওম ইন্টু 180 প্লাস 32। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা যেই মানটা পাবো, কত পাবো? 103.347 ডিগ্রি ফারেনহাইট। এখানে তোমাদের সময় দিয়ে আমি অপেক্ষা করতে পারবো না, আমি অ্যান্সারটা লিখে দিলাম, তোমরা মিলিয়ে নাও। তাহলে কেরোসিনের তাপমাত্রা আমরা দুটি স্টিম বিন্দু, স্থির বিন্দু ব্যবহার করে নির্ণীত থার্মোমিটারের সমীকরণে, রোদ থার্মোমিটার সমীকরণে বসিয়ে কেরোসিনের তাপমাত্রা নির্ণয় করলাম। এবার গ নম্বর প্রশ্নে আসো। ঘ, উপরের উদ্দীপকে উভয় থার্মোমিটারে কি কেরোসিনের তাপমাত্রা সমান পাওয়া যাবে? গাণিতিক যুক্তি সহ আলোচনা করো। তাহলে ঘ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? কি নির্ণয় করতে হবে? উভয় থার্মোমিটারে, এখানে কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়েছে? একটি রোদ থার্মোমিটার আর একটি গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার এবং রোদ থার্মোমিটার। এবার কি দেওয়া আছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে?
1.821 গুণন 10⁵ প্যাসকেল। তাহলে আমরা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন দুইটি স্থির বিন্দু ব্যবহার করে থার্মোমিটার সমীকরণ ব্যবহার করব। স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, থার্মোমিটারের তাপমাত্রাকে আমরা রোদ থার্মোমিটার তাপমাত্রা সেটা ধরেছি, এটা এই তাপমাত্রাকে ধরলাম থিটা প্রাইম। সেক্ষেত্রে সমীকরণটা কেমন লিখব? সেম, শুধুমাত্র আর এর জায়গায় পি লিখতে হবে, অর্থাৎ পি নট বা পি থিটা মাইনাস পি আইস ডিভাইডেড বাই পি স্ট্রিম মাইনাস পি আইস। যেহেতু ফারেনহাইট স্কেলে নির্ণয় করব আমরা এটা লিখব। তাহলে মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিলে আমার এখানে নির্ণীত মান আসে 103.926 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ কি দেখলাম? ঘ উদ্দীপকে গাণিতিক সমাধান থেকে আমরা পেলাম থিটা ইজ ইকুয়াল টু থিটা প্রাইম। অর্থাৎ রোদ থার্মোমিটার এবং স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে কেরোসিনের যে তাপমাত্রা নির্ণয় করা হবে, উভয় থার্মোমিটারেই কি একই তাপমাত্রা পাওয়া যাবে। এবার পরের উদ্দীপকে আসো, ভালো করে উদ্দীপকটি পড়ে নাও সময় নিয়ে। ঘ নম্বর প্রশ্ন, সকাল 10টায় দিনের তাপমাত্রা নির্ণয় করো। উদ্দীপকটি পড়া হলে এবার আসো আমরা সমাধান করি। ধরি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা C is equal to X। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? উদ্দীপক মতে যদি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা F ধরি তাহলে কত হবে? X প্লাস সেলসিয়াস স্কেলের চাইতে 50 ডিগ্রি প্লাস মাইনাস হবে। এটা আমরা উদ্দীপক থেকে পেলাম। এখন আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যকার সম্পর্ক, আমরা জানি C/5 is equal to F minus 32 divided by 9। এটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যকার সম্পর্ক সূচক সমীকরণ। এখানে আমরা যদি এই তাপমাত্রার মানগুলো বসিয়ে দিই, x divided by 5 is equal to x plus minus 50 minus 32 divided by 9। এক্ষেত্রে দুইভাবে সমাধান করা যায়। একটু প্রথমে যদি আমরা প্লাস নিয়ে সমাধান করি, প্লাস নিয়ে, অর্থাৎ x প্লাস মাইনাস এখানে শুধু প্লাস নিয়ে সমাধানে আসলে কি লিখতে পারবো? x by 5 is equal to x plus 50 minus 32 divided by 9। অর্থাৎ x divided by 5 is equal to x plus 18 divided by 9। এক্ষেত্রে x এর মান কত পাওয়া যাবে? ক্যালকুলেশন করো তোমরা। সুন্দরভাবে ক্যালকুলেশন করলে আমরা যে মান পাই 22.5 ডিগ্রি। ডিগ্রি কি লিখবো? এখানে x যেহেতু সেলসিয়াস স্কেলে, তাহলে সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মান কত? 22.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন প্লাস নেব সেক্ষেত্রে ফারেনহাইট স্কেলের মান কত হবে? এখানে শুধু প্লাস বিবেচনা করলে 22.5 প্লাস 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ
22.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুধু প্লাস বিবেচনা করলে আমরা সেলসিয়াস স্কেলে মান পাবো 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 72.5 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি মাইনাস নিয়ে। এখানে যদি আমরা মাইনাস বিবেচনা করি তাহলে অনেক হয়তো ক্যালকুলেশন করে ফেলেছো। কি আসবে? x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, অর্থাৎ x বাই 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 82 ডিভাইডেড বাই 9। এক্ষেত্রে কত আসবে? আমার আসছে x ইজ ইকুয়াল টু মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে? মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলে এর মান কত হবে? ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। কিন্তু দেখো, যেহেতু দিনের তাপমাত্রা কখনো ঋণাত্মক হতে পারে না, সেহেতু আমরা এই তাপমাত্রাটা গ্রহণ করব না। তাহলে সেদিনের তাপমাত্রা কত ছিল? আমরা ধরবো প্লাসেরটা, প্লাস নিয়ে নির্ণীত মানটা। অর্থাৎ সেদিনের তাপমাত্রা যদি আমরা সেলসিয়াস স্কেলে ধরি তাহলে কত পাবো? 22.5 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলে সেটা কত ছিল? কত নির্ণয় করলাম? 72.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ নম্বরের অ্যান্সার হবে সেদিনের তাপমাত্রা ছিল সেলসিয়াস স্কেলে 22.5 ডিগ্রি এবং ফারেনহাইট স্কেলে 72.5 ডিগ্রি সেলসিয়াস। এবার ঘ নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের উদ্দীপকে শিশিরের বক্তব্য সঠিক কিনা। শিশির কি বক্তব্য দিয়েছে, কি মতামত দিয়েছে সেটা উদ্দীপকে আছে, তা যাচাই করতে হবে গাণিতিকভাবে। সেটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে প্রথমে আসি মাইনাস মান নিয়ে। যে মানটা আমরা পেলাম তাপমাত্রা, সেটা মাইনাস মান, অর্থাৎ সেটা নিম্ন তাপমাত্রা। তাপমাত্রা দিনের সেটাকে আমরা 102.5 ডিগ্রি সেলসিয়াস ধরলাম সেটাকে। এবং ঊর্ধ্ব তাপমাত্রা কত? ঊর্ধ্ব তাপমাত্রা C2 is equal to 72.5 ডিগ্রি সেলসিয়াস। সরি, সেলসিয়াসে লিখলে আমরা লিখব 22.5 ডিগ্রি সেলসিয়াস। এখন নিম্ন তাপমাত্রার সাথে আমরা যোগ করব 62.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব তাপমাত্রার সাথে আমরা বিয়োগ করব কত? 62.5 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে C1 প্রাইম তাপমাত্রা কত পাবো আমরা যোগ করলে? -40 ডিগ্রি সেলসিয়াস এবং C2 প্রাইম পাবো -40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ C is equal to C1 প্রাইম is equal to C2 প্রাইম -40 ডিগ্রি সেলসিয়াস। এখন ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার মান কত হবে? ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার মান নির্ণয় করব। যদি ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার মান F প্রাইম, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যকার সম্পর্ক সমীকরণ কি? C/5 is equal to F না লিখে লিখবো F প্রাইম -32 ডিভাইডেড বাই 9। এখানে সির মান কত? -40, F প্রাইম -32 ডিভাইডেড বাই 9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা
এ প্রাইম ইজ ইকুয়াল টু কত পাবো, -40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে নির্ণীত মান সি প্রাইম কত ছিল, -40 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে সেই মানটাই আমরা একই পেলাম। তাহলে শিশি যে বক্তব্য দিয়েছিল যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান একই হবে, সেটি সত্য হলো। তাহলে আমরা লিখব অর্থাৎ বা সুতরাং শিশিরের বক্তব্যটি সঠিক ছিল। এভাবে আমরা ঘ নম্বর প্রশ্নের শেষে মতামতের সত্যতা যাচাই করব এবং সেটা উল্লেখ করব। শুধু ম্যাথমেটিক্যাল গাণিতিক ফলাফল বের করে রেখে দিলেই ঘ নম্বরের উত্তরটা পরিপূর্ণ হবে না। অবশ্যই আমাদের এই মন্তব্যের পক্ষে বিপক্ষে যুক্তি সহ সেটা উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল গত ক্লাসের ধারাবাহিকতায় কিছু উদ্দীপক এবং তার সমাধান। এবার আমরা ভিন্ন বিষয়ে আসি, আজকের আলোচনায় আসি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তর অর্থাৎ ভেতরের শক্তি। কোনো পদার্থের বা বস্তুর ভেতরে যে অণু, পরমাণু এবং কিছু মৌলিক পদার্থ থাকে বা কণা থাকে, সেগুলোর মধ্যকার পারস্পরিক বল, তাদের রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি প্রভৃতির ক্রিয়ায় যে বল উৎপন্ন হয় তাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি। অর্থাৎ বস্তুর ভেতরে অবস্থিত অণু, পরমাণু এবং মৌলিক কণা, এই অণু, পরমাণু এবং মৌলিক কণার রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি এবং তাদের নিজস্ব কিছু বলের কারণে বস্তুর অভ্যন্তরে যে শক্তির উদ্ভব হয় তাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি। অভ্যন্তরীণ শক্তির কিছু বৈশিষ্ট্য আছে। কোনো বস্তুর বৈশিষ্ট্য মূলত সেই বস্তুটা আসলে কি সে সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভের জন্য তার বৈশিষ্ট্য জানা দরকার। অভ্যন্তরীণ শক্তি এমন এক ধরনের শক্তি যেটার তাপ প্রয়োগে বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। অভ্যন্তরীণ শক্তির যখন পরিবর্তন ঘটে তখন কি হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারা কাজ সম্পাদন করা যায়। সুন্দর করে বইয়ে এসব উল্লেখ আছে, তোমরা এগুলো পয়েন্ট আউট করবা এবং এসব নোট আকারে লিখলে এই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানবা, যেগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নে অবশ্যই এগুলো আসবে। তাপ প্রয়োগে বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শক্তি কাজ সম্পাদন করে। অভ্যন্তরীণ শক্তির আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো পরিবর্তন। সেটিকে আমরা কি বলবো, রূপান্তরিত হয়। তাহলে বস্তুর অভ্যন্তরীণ শক্তি কি পরিমাপ করা যায়? আসলে বস্তুর অভ্যন্তরীণ শক্তির যে পরম মান, অভ্যন্তরীণ শক্তির পরম মান জানা যায় না, কিন্তু কি যায়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পরিমাপ করা যায়। পরিমাপ করা যায়। এভাবে বিভিন্ন অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের আমরা
উত্তর দিতে পারবো। এবার আসি নির্ভরশীলতা। নির্ভরশীলতা, অভ্যন্তরীণ শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অভ্যন্তরীণ শক্তি বস্তুর তাপ, যেটাকে আমরা টি বলি, চাপ পি, এবং আয়তন ভি। তাপ, চাপ এবং আয়তনের উপর নির্ভর করে অভ্যন্তরীণ শক্তি। এছাড়াও কিছু ভৌত ধর্ম, যেটাকে ভৌত ধর্ম বলা হয়, বস্তুর ভৌত ধর্ম, যেমন আপেক্ষিক তাপ এবং ভৌত ধর্ম আপেক্ষিক তাপের উপর নির্ভর করে। আপেক্ষিক তাপ এবং প্রসারণ সহগ। তাহলে তাপ, চাপ, আয়তন এবং কিছু ভৌত ধর্ম আপেক্ষিক তাপ এবং প্রসারণ সহগ এর উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে এটুকুই আলোচনা। এবার আসি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা এর আগে পড়ে এসেছি। যখনই কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এটি হলো বিবৃতি। কাজ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি এটি। এখন কোন সিস্টেমে যদি ডেল কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় এবং সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি ডেল ইউ হয়, অভ্যন্তরীণ শক্তিকে অন্তঃস্থ শক্তি বললাম, অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি ডেল ইউ হয় এবং ডেল কিউ পরিমাণ তাপ শক্তি প্রয়োগে বাহ্যিক কৃত কাজ ডেল ডাব্লিউ হয়, কৃত কাজ, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি অনুসারে আমরা কি লিখতে পারি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা হয় সেটা বস্তুর অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং বাহ্যিকৃত কাজের সমষ্টির সমান। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এটা আমরা কি লিখতে পারি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। এবার আমরা তাপ গতিবিদ্যার কয়েকটি প্রক্রিয়া, কাজের প্রক্রিয়া। তাপগতিবিদ্যায় মোট 4 প্রকারের তাপগতীয় পরিবর্তন রয়েছে। এই তাপগতীয় পরিবর্তন নিয়ে আলোচনা করব। এখানে দেখো 4 ধরনের তাপগতীয় পরিবর্তন কি: সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া, সমচাপ সমান চাপ, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সমান থাকে, তাকে কি বলবো আমরা? তাপগতীয় সমচাপ প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের মান আমরা নির্ণয় করতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডি ভি। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় এক্স অক্ষে আয়তন ভি এবং ওয়াই অক্ষে যদি আমরা চাপ পি বসাই, তাহলে আয়তন এবং চাপের লেখটা হবে এরকম। এবং সম আয়তন প্রক্রিয়া আয়তন স্থির থাকে। যে প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে আয়তন স্থির থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। সম আয়তন প্রক্রিয়ায় ডিভি ইজ ইকুয়াল টু 0 থাকবে। তাহলে সমচাপ প্রক্রিয়া আমরা যে কৃত কাজ নির্ণয় করলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, অর্থাৎ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা 0 লিখবো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র
ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ বা ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস 0, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। সাম্যায়তন প্রক্রিয়ায় বস্তুর তাপ শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরস্পর সমান। এবার আসি সমষ্ণ প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়ায়, এটা যদি আমরা সমায়তন প্রক্রিয়ায় আয়তন বনাম চাপের লেখ এরকম হবে। সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমে তাপমাত্রা স্থির থাকবে এবং সিস্টেমে তাপ বাহির থেকে ভেতরে এবং ভেতর থেকে বাহিরে আসতে পারবে, এই ধরনের প্রক্রিয়াকেই সমষ্ণ প্রক্রিয়া বলে। অর্থাৎ চাপ পরিবর্তন করার ফলে যখন কোনো গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেই পরিবর্তনকেই মূলত সমষ্ণ পরিবর্তন বলে। সমষ্ণ পরিবর্তনের রাশিমালা পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধরনের সমষ্ণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য এবং শর্ত আছে। সমষ্ণ প্রক্রিয়ায় হতে হলে পাত্র অবশ্যই সুপরিবাহী হতে হবে, অর্থাৎ তাপ বাহির থেকে ভেতরে এবং ভেতর থেকে বাহিরে যাওয়ার মতো অবস্থা থাকতে হবে এবং চতুষ্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রহিতা উচ্চ হতে হবে। তাপমাত্রা স্থির থাকবে। এটি সমষ্ণ প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রক্রিয়া, প্রয়োজন মতো তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে এবং এটি বয়েলের সূত্র মানবে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং সমষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নিয়ে। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডব্লিউ। যেহেতু তাপমাত্রা সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, থাকবে, অর্থাৎ ডিইউ ইজ ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এন মৌল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এন আর টি বাই ভি। তাহলে কৃত কাজ সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কেমন হবে? এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি। ডিভি এন আর টি লন ভি ভি1 ভি2
ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 ডিভাইডেড বাই ভি1, এরকম আমরা পাবো। অর্থাৎ সেক্ষেত্রে কৃত কাজ কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 ডিভাইডেড বাই ভি1। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 ডিভাইডেড বাই ভি1। আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের রাশিমালা পাবো এরকম। যেহেতু চাপ স্থির সেহেতু আমরা এখানে স্থির সমচাপ প্রক্রিয়াকৃত কাজের রাশিমালা ব্যবহার করেছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের রাশিমালা এবং পি বনাম পি এর লেখের ঢাল হবে এরকম সমষ্ণ প্রক্রিয়ায়। এবার আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাবার আগে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ার বিপরীত। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে না। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাহিরে আসতে পারবে এবং বাহির থেকে তাপ সিস্টেমে যেতে পারবে তাকেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে, যেটা সমষ্ণ প্রক্রিয়ায় ঘটেনি। অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু প্রক্রিয়াধীন গ্যাস তাপ গ্রহণ বা বর্জন করতে পারে না, সেই প্রক্রিয়াকে মূলত রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ল্যামডা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা লিখতে পারি। তাহলে তোমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিশদ আলোচনার পর আমরা এটা লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু সিস্টেমে তাপ বাহির থেকে ভেতরে আসতে পারে না বা ভেতর থেকে তাপ বাহিরে যেতে পারে না, সেক্ষেত্রে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু 0 লিখব। তাহলে কৃত কাজের মান কেমন হবে? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ বস্তুর অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান, ঋণাত্মকভাবে সমান। এখানে দুটি প্রশ্ন তোমাদের সামনে। রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের তাপমাত্রা বাড়ে কেন, ব্যাখ্যা করো। এবং রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের তাপমাত্রা কমে কেন। এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা দিবে। এখন আসি মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? মোলার আপেক্ষিক তাপকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি লিখতে পারি। সেক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপের সঙ্গে আমরা কি দিতে পারি? কোনো গ্যাসের এক মৌলের তাপমাত্রা, অর্থাৎ এম যদি 1 মোল হয়, 1 কেলভিন যদি হয়, তাহলে মোলার আপেক্ষিক তাপ কার সমান? ডেল কিউ এর সমান। অর্থাৎ কোনো গ্যাসের এক মৌলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে, যেটা আমরা এখান থেকেই সংজ্ঞায়িত করতে পারি। কোনো গ্যাসের এক মৌলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করতে হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের, এক সিভি আরেকটি এবং সিপি। মোলার আপেক্ষিক তাপ সিভি অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের পাই, একটা হচ্ছে সিভি আর একটি সিপি। সিপিটা কি?
সিবি বললাম স্থির আয়তনে গ্যাসের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে। তাহলে মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা কি? সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এম মোল গ্যাসের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কি লিখতে পারবো? সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এটা কেমন হয়? ডি কিউ ডিটি। এখন এই মোলার আপেক্ষিক তাপ যদি আমরা স্থির আয়তনে আপেক্ষিক তাপ বিবেচনা করি তাহলে কি লিখবো? সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ অর্থাৎ ডি কিউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি, সিভি ডিটি। আবার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, চাপ স্থির রেখে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো? যদি 1 মোল বিবেচনা করি তাহলে ডিটি, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু সিপি ডিটি। স্থির আয়তনে এবং স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এরকম। তাহলে মোলার আপেক্ষিক তাপের রাশিমালা কি লিখলাম? সি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। তাহলে একক কি লিখবো আমরা? জুল মোল ইনভার্স 1 ডিভাইডেড বাই কেলভিন ইনভার্স 1। এটি গ্যাসের মোলার আপেক্ষিক তাপের একক, সেটা সিভি এবং সিপির ক্ষেত্রে একই হবে, যেহেতু সিবি এবং সিপির ক্ষেত্রে একই হবে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের রাশিমালা যদি আমরা নির্ণয় করি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, তাপ শক্তি প্রয়োগ করলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এবং তাপমাত্রা উৎপন্ন হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা থেকে পাই। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কেমন? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডি ভি, পিডি ভি। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি লিখবো? ডিইউ প্লাস পিডি ভি। এখানে ডিকিউ তাপ শক্তি, ডিইউ অন্তঃস্থ শক্তি পরিবর্তন, ডিভি আয়তনের পরিবর্তন এবং পি চাপ। কিন্তু সম আয়তনের ক্ষেত্রে কি হয়? আয়তনের পরিবর্তন 0 হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। আবার স্থির আয়তনে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি কত হবে? ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। 1 মোলের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা ডিকিউ এর মান কত পাবো? সিভি ডিটি। যেহেতু ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, অর্থাৎ আমরা কি লিখতে পারি? ডিইউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি, অর্থাৎ বস্তুর অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সিভি ডিটি সমান গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা পরিবর্তনের গুণফলের সমান। এবার তোমাদের কাছে প্রশ্ন, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মধ্যে কোনটি বড় এবং কেন? কোনটি বড় এবং কেন? কোনটি বড়
এবং কেন? এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজবে। এবং এখন আমরা সিপি এবং সিবির মধ্যকার সম্পর্ক সূচক সমীকরণ নির্ণয় প্রতিপাদন করব। সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এখানে আর মোলার গ্যাস ধ্রুবক। ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডারে 1 মোল আদর্শ গ্যাস আছে। গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, অভ্যন্তরীণ শক্তি ইউ, এবং হলে চাপ স্থির রেখে সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় এবং গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হয় এবং কৃত কাজের মান যদি আমরা ডিডব্লিউ পাই, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু চাপ স্থির, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের মান কত আমরা জানি? ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান আমরা কি জানি? সিভি ডিটি। তাহলে সেই মানটা যদি আমরা বসাই, ডিকিউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পিডিভি, তাহলে মোলার গ্যাস ধ্রুবক যদি আর হয়, মোলার গ্যাস ধ্রুবক আর, 1 মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণকে আমরা কিভাবে লিখবো? পিভি ইজ ইকুয়াল টু আর টি। 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু আর টি। ডি ডিটি অফ পিভি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ আর টি। যেহেতু চাপ স্থির, সেহেতু আমরা অন্তরীকরণ করবো এভাবে, ডি ডিভি ডিটি ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ পিডিভি ইজ ইকুয়াল টু আর ডিটি। তাহলে আমরা পিডিভির মান কত পেলাম? আর ডিটি, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস আর ডিটি। এবার এক মোল গ্যাসের স্থির চাপে গ্যাসের 1 মোল গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ যেটা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সিপি ডিটি। তাহলে এখানে আমরা ডিকিউ এর মান যদি বসাই, কি লিখতে পারবো? সিপি ডিটি ইজ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস আর ডিটি। তাহলে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইজ ইকুয়াল টু আর ডিটি, অর্থাৎ সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু আর ডিটি। উভয় পক্ষ থেকে আর ডিটি উঠিয়ে দিলে আমরা কি লিখতে পারবো? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর। তাহলে সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভি। কেন? এই ব্যাখ্যা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে সিপি ইজ গ্রেটার দেন সিভি, কেন সেটা তোমাদের কাছে প্রশ্ন। এবার আমরা স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিবি নির্ণয় করলাম। এখন সিপি ডিভাইডেড বাই সিভি করলে একটা ধ্রুবক পাওয়া যায়, যেটাকে আমরা মোলার ধ্রুবক বলি। অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকেই মোলার ধ্রুবক বলা হয়। গ্যাসের গতিতত্ত্ব থেকে
গ্যাসের গতি তত্ত্ব থেকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? Cp = 3/2 R এর সমান। আমরা জানি Cp - Cv = R, তাহলে Cp = R + Cv, অর্থাৎ R + 3/2R 5/2R। এখন যদি আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক ধ্রুবক নির্ণয় করতে যাই, তাহলে কি লিখব? Cp / Cv, অর্থাৎ 5/2R / 3/2R 1.67। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোলার ধ্রুবক 1.67। অনুরূপভাবে তোমরা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এবং বহু পারমাণবিক এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করবা। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.40 এবং 1.33 এটা নির্ণয় করো। এখন মোলার গ্যাস ধ্রুবক আর এর সাথে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সম্পর্ক একটা সমীকরণ আমরা নির্ণয় করব। Cp - Cv = R। Cp / Cv - Cv / Cv = R/Cv, অর্থাৎ উভয় পক্ষকে Cv দ্বারা ভাগ করলাম। তাহলে Cp / Cv - 1 R/Cv, তাহলে R/Cv = তাহলে মোলার গ্যাস ধ্রুবক আর এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভির মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ এটি নির্ণয় করলাম। এবার রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি পাই? পিভি ল্যামডা, অর্থাৎ মোলার ধ্রুবক ধ্রুবক। এটি আমরা প্রমাণ করতে পারি তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা থেকে। তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা dq = du + dw, অর্থাৎ একটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে আদর্শ গ্যাস যেটা চাপ P, আয়তন B, তাপমাত্রা T থাকবে, সেখানে dq পরিমাণ তাপ শক্তি প্রয়োগে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন du, কৃতকাজের পরিমাণ dw, এগুলো প্রতিটি ক্ষেত্রেই লিখতে হবে। তারপর আমরা আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা এখান থেকেই আর কি লিখতে পারি? এর আগে যেটা লিখে আসলাম, সমচাপ প্রকৃতিকৃত কাজ dw, আবার অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তাহলে dw কত? pdv। অন্তঃস্থ শক্তির পরিবর্তন du সমান আমরা কি লিখতে পারি? cv/dt। তাহলে dq = cv/dt + pdv। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে dq = 0 হবে, অর্থাৎ cv/dt + pdv = 0। এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন মোলার ধ্রুবক আর এর এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ PV = RT, অর্থাৎ ddt টির সাপেক্ষে অন্তরীকরণ করলেই আমরা কি পাবো?
আর টি dt is equal to r dt, অর্থাৎ সরি আর, অর্থাৎ pdv প্লাস vdp ইজ ইকুয়াল টু আর dt। তাহলে dt ইজ ইকুয়াল টু pdv প্লাস vdp ডিভাইডেড বাই আর। আর এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি লিখতে পারবো, cv ইন্টু pdv প্লাস vdp ডিভাইডেড বাই আর প্লাস pdv ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ cv pdv প্লাস cv vdp প্লাস rp dv is equal to 0। cv pdv প্লাস cv vdp, আর মানে কি আমরা নির্ণয় করলাম r is equal to cp মাইনাস cv, তাহলে আর এর জায়গায় cp মাইনাস cv যদি বসাই, cp মাইনাস cv ইন্টু pdv is equal to 0, অর্থাৎ cv pdv প্লাস cv vdp প্লাস cp pdv মাইনাস cv pdv is equal to 0। তাহলে এটা যদি কেটে যায় তাহলে আমরা কি লিখবো, cv vdp প্লাস cp pdv is equal to 0, অর্থাৎ vdp প্লাস cp cv pdv is equal to 0, বা এটাকে আমরা যদি উভয় পক্ষে pv দ্বারা ভাগ করি তাহলে vdp ডিভাইডেড বাই pv প্লাস গামা ইন্টু pdv ডিভাইডেড বাই pv is equal to 0, cp ডিভাইডেড cv is equal to মোলার ধ্রুবক, তাহলে এখানে আসে p প্লাস গামা ইন্টু dv বাই v is equal to 0। তাহলে তো সমীকরণকে যুগজীকরণের মাধ্যমে আমরা কি লিখতে পারি, ln p প্লাস গামা ln v is equal to ধ্রুবক, অর্থাৎ ln p প্লাস ln v টু দি পাওয়ার গামা is equal to ধ্রুবক, বা ln pv গামা is equal to ধ্রুবক, বা pv গামা is equal to ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে পাত্র কুপরিবাহী হতে হবে, চতুষ্পার্শ্বস্থ মাধ্যম তাপগ্রহিতা নিম্ন হতে হবে এবং তাপ স্থির থাকবে, তাপমাত্রা অত্যন্ত দ্রুত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রার পরিবর্তন হবে এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পিভি ল্যামডা ইজ ইকুয়াল টু ধ্রুবক এবং বেশ কিছু পরিবর্তন যেমন টিভি গামা মাইনাস 1 এবং টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক সম্পর্কগুলো পাই। আমরা এই সম্পর্ক ব্যবহার করেই সহজেই সেগুলো নির্ণয় করতে পারবো। পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু
8T, এক মোল গ্যাসের সমীকরণ। এক্ষেত্রে P ইজ ইকুয়াল টু RT বাই ভি। এখানে পির মান যদি আমরা বসাই RT বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে টি ইন্টু ভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, যেহেতু আর সার্বজনীন ধ্রুবক সেহেতু এটা লিখতে পারি 1 মাইনাস সরি, তাহলে আমরা লিখতে পারি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক। আবার পি ভি ইজ ইকুয়াল টু RT, এখানে ভি ইজ ইকুয়াল টু RT বাই পি। এখানে উক্ত সমীকরণে আমরা যদি পির মান বসাই তাহলে কি পাবো, পি ইন্টু RT বাই পি। ধ্রুবক অর্থাৎ 1 মাইনাস গামা ইন্টু ধ্রুবক, গামা দ্বারা ভাগ করলে অর্থাৎ টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই সম্পর্কগুলো আমরা এই সমীকরণ থেকেই নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার এখান থেকেই তোমাদের সাথে আলোচনা করবো বাকি বিষয়গুলো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।